আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মেয়েটি তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে এসে দেখা হয় একজন রাগী জেনারেলের। সময়ের সাথে তারা হয়ে ওঠে একে অন্যের শত্রু। এখানে চারপাশে শত্রু, রাজনীতি আর ষড়যন্ত্র। একটা ভুল সিদ্ধান্ত মানে মৃত্যু। কিন্তু এত কিছুর মাঝেও তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কি হবে তাদের ভালোবাসার শেষ পরিণতি? তারা কি একসাথে ঘর বাঁধতে পারবে, নাকি তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি? রহস্য, টুইস্ট আর রোমান্টিক কমেডি নিয়ে আমাদের আজকের চাইনিজ ড্রামা আ জার্নি টু লাভ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে বলা হয়, পূর্ববর্তী রাজবংশের পতনের পর থেকে প্রায় 100 বছর ধরে সমস্ত ভূখণ্ডে বিশৃঙ্খলা বিরাজ করছে। বেইপান ও কেন্দ্রীয় সমভূমির মধ্যে চলমান বিরোধ যেন থামার নামই নিচ্ছে না। কেন্দ্রীয় সমভূমির 9টি রাজ্য, প্রত্যেকটি নিজস্ব সীমানা ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অবিরাম ক্ষমতার লড়াই করে যাচ্ছে। এই রাজ্যগুলোর মধ্যে আন এবং উ ছিল সবচেয়ে শক্তিশালী এবং একে অন্যের প্রতিদ্বন্দ্বী। আন সম্রাট লিজুন ছিলেন যুদ্ধপ্রবণ, উচ্চাভিলাষী ও লোভী শাসক। প্রতি বছরই সে প্রতিবেশী রাজ্যগুলোর শহর একের পর এক দখল করে তার সাম্রাজ্য বিস্তার করছিল। অন্যদিকে ধনী ও শক্তিশালী উ রাজ্য ধীরে ধীরে তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। ও রাজ্যের সিক্স দাওতাং ছিল গোয়েন্দা ও তদন্তের অতুলনীয়, আর আন রাজ্যের ঝুইগার বিখ্যাত ছিল তাদের সুন্দরী ও চতুর নারী গুপ্তচরদের জন্য। ঠিক এই উত্তেজনাপূর্ণ সময়েই সানশির জন্মদিনের ভোজসভায় এক অদ্ভুত ঘটনা ঘটে। রেনরুয়ের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ হয়ে প্রিন্স হানশিজি তার সঙ্গে একান্ত সময় কাটাতে ইশারা দেয়। লিংলং তখন রেইরুইকে প্রিন্সের কাছে যেতে অনুরোধ করে। রেনরুই যখন সেখানে যাচ্ছিল তখন এক কর্মকর্তা রেনরুইকে আক্রমণ করে আর তার সাথে অসভ্য আচরণ করতে শুরু করে। তখন লিংলং সময় মতো তাকে উদ্ধার করে আর সেই কর্মকর্তার ব্যবস্থা করে। এদিকে বাগানে হানশিজি রেনরুইয়ের প্রতি আগ্রহ দেখে মনে হয় সে সত্যি তাকে চায়। যদি রেনরুই তাকে প্রাসাদে ফিরিয়ে নিতে রাজি করাতে পারে এবং তার বাবার লাইব্রেরি থেকে শস্য ও গোপন ম্যাচ চুরি করতে পারে, তবে আন রাজ্যের যুদ্ধে বিজয় প্রায় নিশ্চিত। হানশিজির সঙ্গে সাক্ষাতে রেনরুই জানায় যে সে আর এই বিনোদন প্রাসাদে থাকতে চায় না এবং তাকে প্রাসাদে নিয়ে যাওয়ার অনুরোধ করে। তার সৌন্দর্য মুগ্ধ হয়ে হানশিজি তাকে উপপত্তি হিসেবে গ্রহণ করবে বলে। এরপর রেনরুই ফিরে আসে আবার নাচের আসরে। এদিকে ভোজসভায় উপস্থিত হয় সিক্স দাওতাং এর প্রধান ঝাওজি এবং তার জেনারেল লু চিংকিয়াং। লর্ড ছাও আসরে এসে বসার পর ইচ্ছাকৃতভাবে নাচ গানের সমালোচনা করে, যার ফলে প্রিন্স সান বাধ্য হয় তাকে জন্মদিনের উপহার দেখানোর অনুমতি দিতে। নিজের ওপর সন্দেহ এড়াতে প্রিন্স সান কৌশলে নাচতে আসা মেয়েদেরই গুপ্তচর বলে দেয়। লর্ড ছাও সাথে সাথেই তাদের গ্রেফতার ও হত্যার নির্দেশ দেয়। গার্ড মেয়েদের নিয়ে যেতে শুরু করে আর তারা সাহায্য চায়, তবে কেউই এগিয়ে আসে না। রেনরুই ও লিংলং বিপদের মুখে পড়ে যায়। দুজন মেয়েকে মারার পরে লিংলং বাধ্য হয়ে নিজের মার্শাল আর্ট দক্ষতা প্রকাশ করে আর পালিয়ে যায়। লু চিংকিয়াং তাকে বেইচি গার্ডের সদস্য হিসেবে চিনে ফেলে। নিজের পরিচয় রক্ষা করতে রেইরুই সবাইকে হত্যা করে লিংলংকে নিয়ে পালিয়ে যায়। বেঁচে থাকা দুই মেয়েকে অজ্ঞান করে দিয়ে গিয়েছিল। তারা যেতে যেতে লিংলং অবাক হয় যে এত দক্ষ একজন নারী কেন বেইচি গার্ডের মতো বিপজ্জনক কাজে আসলো। রেনরুই নিজের আসল পরিচয় প্রকাশ করে না। লিংলংকে আসলে তার বাবা মা তার ভাইয়ের জন্য এখানে বিক্রি করে দিয়েছিল এবং প্রিয় মানুষ ইউলাংয়ের জন্য লিংলং বেইচি গার্ডে যোগ দিয়েছিল। শেষ পর্যন্ত সে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাবার সময় নিজের মূল্যবান সোনার ব্রেসলেট রেনরুয়ের হাতে দিয়ে যায়। আর তখন রেনরুই সিদ্ধান্ত নেয় হান পরিবারের শস্য ও ম্যাপ চুরি করে লিংলংকে মুক্তি দেবে এবং লিংলং যেন তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। এদিকে যুদ্ধক্ষেত্র থেকে খবর আসে তিয়ানমেন পাশে উ সেনাবাহিনী পরাজিত হয়েছে এবং সম্রাট বিপদে পড়েছে। এবার দেখানো হয় 5 দিন আগে ইউমেন পাশে জেনারেল শিয়াও যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে দেখে কেউ বেঁচে নেই, কিন্তু ভাগ্যক্রমে লংশিয়াং দলের লিডার নিং ইয়নঝোকে পায়। ইউয়ানঝো মরার নাটক করেছিল। এবার তাদের কথোপকথনের মাঝেই শত্রুদের উপস্থিতি টের পেয়ে ইউয়ানঝো আবার নাটক করে মরে যাওয়ার আর সুযোগ বুঝে সে শত্রুদের মেরে ফেলে। এরপর সম্রাটের প্রতি ক্ষোভে সে অভিযোগ তোলে অহংকার ও ভুল সিদ্ধান্তে সম্রাট বহু সৈন্যের প্রাণ নষ্ট করেছে। এমন শাসকের সেবা করতে সে অস্বীকৃতি জানায়। জেনারেল শিয়াও তাকে অনেক অনুরোধ করে ফিরে যাওয়ার, কিন্তু ইউয়ানঝো কিছুতেই রাজি হয় না আর একাই চলে যায়।
এদিকে রাজদরবারে প্রধানমন্ত্রী ঝাংসং ঘোষণা করে দেশ শাসকহীন থাকতে পারে না। সে প্রিন্স দানিয়াংকে সিংহাসনে বসানোর প্রস্তাব দেয়। এই সময়ে খবর আসে সম্রাট আপাতত নিরাপদ, কিন্তু আন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, আর সম্রাজ্ঞী গর্ভবতী এবং চিকিৎসকের মতে পুত্র সন্তান হবে। এদিকে রেনরুই লিংলং এর সাথে দেখা করতে বেইজিং গার্ড শাখায় পৌঁছে দেখে সবাই মারা গেছে, লাশ পড়ে আছে। লর্ড ঝাও লোক লাগিয়ে উডুর বেইজি গার্ড শাখা ধ্বংস করেছে। লু চিংকিয়াং জিজ্ঞাসাবাদের সময় লিংলং এর হাড় ভেঙে নির্যাতন করছিল। লিংলং এর প্রেমিক ইউলাং প্রাণে বেঁচে যায়, কারণ সে ছিল মিস্টার ইউ এর বিশ্বস্ত সহযোগী। আড়ালে লুকিয়ে রেইরুন সব শুনে ফেলে। প্রায় ধরা পড়তে গিয়েও সে এক গার্ডকে হত্যা করে। এরপর লিংলং এর নিথর মৃতদেহ বুকে তুলে নিয়ে নীরবে অদৃশ্য হয়ে যায়। এদিকে লু চিংকিয়াং বেইজি আর গার্ডদের মৃতদেহগুলো চেক করতে গিয়ে কিছু পরিবর্তন খুঁজে পায়। লাশ অদলবদল করা হয়েছে, কেউ তাদের আগে হত্যা করেছে। এখানে ছেলেদের লাশ একটা বেশি আর মেয়েদের লাশ একটা কম। অন্যদিকে কাঁধে বিষাক্ত আঘাতের যন্ত্রণা সহ্য করতে করতে রেনরুই শেষ পর্যন্ত এর প্রতিষেধক গ্রহণ করে। বিষক্রিয়া দূর হলেও এর প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর। ঔষধ নেওয়ার 7 দিনের মধ্যে তার সমস্ত অভ্যন্তরীণ শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। একজন গুপ্তযোদ্ধার জন্য এর চেয়ে বড় দুর্বলতা আর কি হতে পারে। তবু প্রতিশোধের আগুন তার সংকল্পকে দুর্বল করেনি। একটি কাগজে গোপন তালিকায় সে কয়েকটি নাম লিখে রাখল: ঝাওজি, মিস্টার ইউ, লু চিংকিয়াং। লিংলং এর রক্তের ঋণ তাদের দিয়ে শোধ হবে। এদিকে চিংকিয়াং গার্ডদের দিয়ে চারিদিকে খোঁজ করে একটা ব্যাচ পায়, আর খুঁজতে খুঁজতে তার একটা ঘরে মেয়েদের পোশাক পায়। সন্দেহের তীর সোজা রেনরুয়ের দিকেই যায়। সঙ্গে সঙ্গে শহর জুড়ে তার খোঁজ শুরু হয়। পালাতে পালাতে একসময় রেনরুই একটি নির্জন বাড়ির মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর একটি কফিনের ভেতর লুকিয়ে পড়ে। সেটি ছিল উডুতে নিং পরিবারের পুরনো বাসভবন। লর্ড ঝাওজি ও তার লোকজন সেখানে পৌঁছায়, কিন্তু তাদের পথ রোধ করে প্রাক্তন ক্যাপ্টেন ইউয়ানলু। সে এখানে পাহারা দিচ্ছিল তার বস লর্ড নিং এর বাড়ি। সে চায়নি নিং ইউয়ানঝোর বীরত্বের স্মৃতিবাহী এই বাড়ি অপমানিত হোক। তবু লর্ড ঝাও জোর করে আক্রমণ করে আর ভেতরে প্রবেশ করে, কিন্তু শক্তিতে ইউয়ানলু পিছিয়ে পড়ে এবং বন্দী হয়ে যায়। ঝাওজি বিশ্বাস করে যে ইউয়ানঝো এখনও জীবিত। ইউয়ানলু ও নিং পরিবারের লোকজনের প্রাণের বিনিময়ে লর্ড ঝাও তাকে বেরিয়ে আসতে বাধ্য করতে চায়। এমনকি বাড়িতে আগুন লাগিয়ে দেয়, ইউয়ানলুকে মেরে ফেলতে হুমকি দেয়। এইসব কথা রেনরুই কফিন থেকে শুনছিল। প্রিয়জনের জীবন বিপন্ন দেখে অবশেষে নিং ইউয়ানঝো নিজেই উপস্থিত হয়, আগুন নিভিয়ে এবং ইউয়ানলুকে রক্ষা করে। ঝাওজি গার্ডদের বলে এদের বন্দি করতে। তখন ইউয়ানঝোর সাথে ঝাওজিয়ের ফাইট শুরু হয়, কিন্তু ঝাওজি বলে চাইমিং এর অধীনে তিয়ানদাও সহ প্রায় 16 জনের খবর তার কাছে আছে। সে বলে সম্রাটের সঙ্গে যারা গিয়েছিল তাদের অর্ধেক যুদ্ধে নিহত, বাকিরা সম্রাট সহ বন্দী। এই তথ্যকে হাতিয়ার করে লর্ড ঝাও ইউয়ানঝোকে আন রাজ্যে গিয়ে সম্রাটকে উদ্ধারের দায়িত্ব নিতে বাধ্য করতে চায়। ইউয়ানঝো রাজি হয় না, কিন্তু এখানে নিয়মের শাসনে আইন ভঙ্গ করার বিচারে ঝাওজিকে ইউয়ানঝো হত্যা করে, কারণ তার কাজের জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল। ভাইয়ের মৃত্যুর পর ইউয়ানঝোর মনে রাজ্যের প্রতি সব আগ্রহ নিঃশেষ হয়ে গেছে। সে কেবল দত্তক বাবার শেষকৃত্য সম্পন্ন করে রাজধানী ত্যাগ করতে চায়। অন্যরা মেনে নিতে রাজি না, তারা লর্ড নিং হিসেবে থাকতে বলে, কিন্তু নিং তাদের বুঝিয়ে রাজি করে। গার্ডরা চলে গেলে ইউয়ানলু অভিমান করে বলে লর্ড নিং এমন মরার অভিনয় করে তাকে বোকা না বানালেও পারত। এরপর সে ইউয়ানলুকে নিং বাসভবনের দরজা কড়া পাহারায় রাখার নির্দেশ দেয়। তখন কফিনে লুকিয়ে থাকা রেনরুইকে ধরে ফেলে সে। রেনরুই নিজেকে মিউজিক কোয়ার্টারের একজন সাধারণ নৃত্যশিল্পী বলে পরিচয় দেয়, বলে যে ঝাওজি মিথ্যা অভিযোগে নৃত্যশিল্পীদের গুপ্তচর দোষ দিয়ে হত্যা করেছে, তাই সে প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়েছে। ইউয়ানঝো সন্দেহ করে যে এ অবশ্যই বাইচি গার্ড হবে, কিন্তু ধরতে পারে না। বুঝতে পারে এই মুহূর্তে রেনরুইয়ের কোনো অভ্যন্তরীণ শক্তি নেই, তাকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া যেতে পারে। অন্যদিকে শিয়াওকিং ও নামে একজনকে প্রিন্স ডানইয়াং ও রাজ্যে ফিরিয়ে আনে। সম্রাট জীবিত, কিন্তু সে আন রাজ্যের চাংশিং এর মার্কুইস লি টংগুয়াং এর হাতে বন্দী। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে টংগুয়াং শিয়াওকিংকে ধরে এনে প্রমাণ দেয় যে সম্রাট সুস্থ আছে। মুক্তিপণ হিসেবে দাবি করে 1,00,000 টেল সোনা, সাথে একজন প্রিন্সকে। বলতে গেলে আন রাজ্য চায় রাজনৈতিকভাবে ও রাজ্যের সিংহাসনে প্রভাব বিস্তার করতে। ইউয়ানঝো শীঘ্রই নিশ্চিত হয় রেনরুই আসলে বেইজি গার্ডের সদস্য।
তাকে দূরে সরাতে সে সন্দেহ প্রকাশ করে, এমনকি রেনরুইকে তাড়াতে তার ব্যথার জায়গায় আঘাত করে। কিন্তু রেনরুই মৃত্যু ভয়কে উপেক্ষা করে থেকে যাওয়ার জোর করলে ইউয়ানছু অনিচ্ছা সত্ত্বেও নরম হয়ে পড়ে। তখন ইউয়ানলু চলে আসে আর ইউয়ানছু জিজ্ঞাসা করে সে রেনরুইয়ের প্রতি এত ভালো ব্যবহার কেন করে। ইউয়ানলু বলে তার নিজের বোনও একসময় নৃত্যশিল্পী ছিল, তাই রেনরুইয়ের প্রতি সহানুভূতিশীল। তার অনুরোধে অবশেষে ইউয়ানছু তাকে থাকতে দেয়। এইদিকে রাজদরবারে চলে নাটকীয় দৃশ্য। রাজবংশের প্রিন্স হিসেবে দানিয়াংয়ের যাওয়া উচিত, কিন্তু রিস্ক নেওয়া কি উচিত হবে, এই নিয়ে রাজদরবারে দুই পক্ষের তর্ক শুরু হয়। অন্যদিকে প্রিন্স ইয়াংইং সাধারণ গার্ড সেজে সভার বাইরে কান পাচ্ছিল। রাজরক্ষী ঝেং চিংইউন তাকে টান দিতেই চুল খুলে যায় আর সে পরিচয় ধরে ফেলে, কিন্তু সে তাকে কড়া কথা বলে না। সে বুঝতে পারে প্রিন্সেস চিন্তিত। কথায় কথায় ইয়াং ইং এখানে জানতে চায় গার্ড ঝেং কেন তাকে বিয়ে করতে রাজি নয়। ঝ্যাং সোজাসাপটা বলে একজন প্রিন্সেসের স্বামীর সম্মানিত বংশ থাকা উচিত, তবে সে কেবল একজন সাধারণ গার্ড। এদিকে প্রিন্স ইয়াং জিংয়ান নিজের সম্রাটকে উদ্ধার করতে দূত হিসেবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সবাই অবাক হলেও চায় প্রিন্স জিংয়ান যাক, কারণ দানিয়াংয়ের গুরুত্ব এখানে অনেক। সম্রাজ্ঞী উদ্বিগ্ন হয়ে পড়ে এই খবর পেয়ে, কারণ প্রিন্স জিংয়ানের পা অক্ষম, তার জীবন বিপন্ন হতে পারে। তবে এটাও সত্য যে প্রিন্স দানিয়াং এই দায়িত্ব নেবে। এই রাজ্য রক্ষার জন্য সম্রাজ্ঞী তাই এক কঠিন সিদ্ধান্ত নেয়। সম্রাটের নেওয়া পুত্রকে দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে, বিনিময়ে তাকে 3000 ঘর বিশিষ্ট জমি দেওয়া হবে। এটা শুনে প্রিন্সেস ইয়াংইং তো অবাক হয়ে যায়। রাজ দরবারে যখন সবাই চিন্তায় ব্যস্ত যে কে যাবে সম্রাটকে ফিরিয়ে আনতে, তখন প্রিন্সেস ইয়াংইং নিজে প্রিন্স হিসেবে সেখানে উপস্থিত হয়। প্রথমে সবাই তাকে দেখে অবাক হয়, কারণ বিগত সম্রাটের আরও ছেলে আছে তা জানা ছিল না। আবার অনেকে তাকে মেয়ে হিসেবেও ধরে ফেলেছিল প্রায়। কিন্তু ইয়াং ইং তার কৌশল, অভিনয় আর গলার আওয়াজে ভার এনে নিজেকে প্রিন্স প্রমাণ করতে চেষ্টা করে। সে প্রিন্স দানিয়াংয়ের কাছে আবেদন জানায় যে সে সম্রাটকে আনার জন্য যেতে আগ্রহী, কিন্তু তার বয়স অল্প দেখে সবাই একটু পিছপা হচ্ছিল। ইয়াং ইং এর ইচ্ছা কেবল তার সম্রাট ভাইকে ফিরিয়ে আনা নয়, সে এর মাধ্যমে নিজের ভবিষ্যতও বদলাতে চায়। বিশাল জমির এলাকা পুরস্কার হিসেবে পেলে সে প্রধান প্রিন্সেস থেকে বেশি ক্ষমতাশীল হবে, আর অবশেষে নিজের স্বামী নিজেই বেছে নেওয়ার অধিকার অর্জন করবে। প্রাসাদের তুচ্ছ এক রাজকুমারী হয়ে বেঁচে থাকার চেয়ে ঝুঁকি নিয়ে পথ চলা তার কাছে বেশি ভালো মনে হয়। সে স্বেচ্ছায় সম্রাটকে ফিরিয়ে আনাতে দূত হিসেবে যাওয়ার প্রস্তাব দেয়। সম্রাজ্ঞী অবিলম্বে দরবারে এসে তাকে গ্র্যান্ড লি প্রিন্স হিসেবে উপাধি দেয়। কম খরচে এবং রাজনৈতিক সুবিধা বজায় রেখে সম্রাটকে ফিরিয়ে আনার পরিকল্পনায় প্রিন্স দানয়াং ও সভাসদরা সম্রাজ্ঞীর সিদ্ধান্তে রাজি হয়। রুমে ফিরে আসার পর গার্ড ঝ্যাং এসে ইয়াং ইংকে প্রশ্ন করে সে কি সত্যি এই বিপজ্জনক পথে যেতে প্রস্তুত। তখন ইয়াং ইং স্বীকার করে তার লক্ষ্য শুধু সম্রাটকে উদ্ধার করা নয়, সে এই কৃতিত্বের মাধ্যমে ইউয়ানছোকে তার অপরাধের মিথ্যা অভিযোগ থেকে মুক্ত করতে চায় এবং ঝেং এর সাথে ভবিষ্যৎ কাটাতে চায়। ভয় তারও লাগছে, কিন্তু প্রাসাদের বন্দি জীবন তার কাছে আরও ভয়ঙ্কর। এদিকে ইউয়ানছো রেনরুইকে নিং বাসভবনে থাকার অনুমতি দিলেও তাকে বিভিন্ন কাজের দায়িত্ব দেয়। এরপর ইউয়ানছো আর ইউয়ানলু বাইরে থেকে ফিরে আসতেই রেনরুই লুকিয়ে যায়। ইউয়ানছো বলে আমরা আসছি, ভয় পেয়ে লুকানোর কিছু নেই। এরপর ইউয়ানছো তাকে খাবার আনতে বলে, তার আগে হাত ধোয়ার পানি আনতে বলে, মানে ইচ্ছা করে খাটাতে থাকে। ইউয়ানলু অবশ্য তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর খাবার টেবিলে এত খাবার দেখে ইউয়ানছো বলে আমি তো ভেবেছিলাম তুমি বেইচি গার্ড, তুমি যে রান্না পারো তা তো জানতাম না। রেনরুইও কম যায় না, সেও বলে খাবারে কি কোথাও লেখা আছে যে আমি বেইচি গার্ড। ইউয়ানলু এরপর রেনরুইকে তাদের সাথে খেতে বসতে বলে। ইউয়ানলু এবার তার নাম জানতে চায়, রেনরুই নিজের নাম বলে। ইউয়ানছো তাকে টিজ করে বলে আমাদের এলাকায় আগে রুই নামের একটা কুকুর ছানা ছিল, আমাকে তো কামড়েও দিয়েছিল। রেনরুই চরম অপমান বোধ করে, এবার তো খাবার নিয়েও কথা বলে, তেমন একটা ভালো লাগেনি। পরে তো রেনরুই তার সামনে থেকে খাবারই সরিয়ে নেয়। এত অপমান মেনে নিতে না পেরে উঠে চলে যায়। ইউয়ানলু বলে এভাবে তাকে না বললেও হতো। ইউয়ানছো বলে আমি তো তাকে টেস্ট করতে চেয়েছি। নিং বাসভবনে সে প্রাসাদের দাসী পেই দেখা করতে আসে। পুরাতন সম্রাট জীবিত থাকাকালীন পেই ও নিং ইউয়ানছোর বিয়ের ব্যবস্থা করেছিল, কিন্তু ইউয়ানছোর নির্বাস ও কারাবাসের দীর্ঘ সময়ে পেইয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়।
পেইয়ের আসার পর রেনরুই ইচ্ছাকৃতভাবে নিং ইউয়ানের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করতে শুরু করে। ইউয়ানছো তাকে নিজের কাজিন বলে পরিচয় দেয়। এতে পেই হতাশ হয়ে ফিরে যায়। রেনরুই চেয়েছিল এই ঘটনার পর ইউয়ানছো তাকে শহর ছাড়তে বলবে। অবশেষে তাই হয়। ইউয়ানছো তাকে চলে যেতে সাহায্য করবে বলে, আর শহর পার হবার পর তারা আবার অপরিচিত হয়ে যাবার প্রতিজ্ঞা করে। অন্যদিকে লু চিংকিয়াং জানতে পারে পালিয়ে যাওয়া রেনরুই আসলে বেইচি গার্ড। মিস্টার ইউ নিজের বিশ্বাসঘাতকতার খবর গোপন রাখতে 6 জন দাওতাং সদস্যকে পাঠায় তাকে হত্যা করতে। এদিকে ঔষধ কিনতে গিয়ে ইউয়ানলু এই প্ল্যানের কথা শুনে ফেলে এবং দ্রুত বাড়ি এসে ইউয়ানছোকে জানায়। তখন ইউয়ানছো বুঝতে পারে যে রেনরুই মোটেও সাধারণ নৃত্যশিল্পী নয়। পরে ইউয়ানছো রেনরুইকে এসে বলে সে যেন প্রতিজ্ঞার কথা না ভোলে। কালকে তারা বের হবে। পরদিন ইউয়ানছো, ইউয়ানলু ও রেনরুই শহর থেকে বেরিয়ে পড়ে। মাঝপথে রেনরুইকে তারা ছেড়ে দেয়। ইউয়ানলু তাকে ঘোড়া দিতে চায়, কিন্তু রেনরুই বলে সে হেঁটেই যেতে পারবে। তখন ইউয়ানছো তাকে সতর্ক করে যে ঝাওজিয়ের লোকেরা লুঝো ও তিয়ানজি শাখার লোকদের মেরে ফেলার প্ল্যান করেছে। রেনরুই না বোঝার ভান করে জানায় সে নিজের শহর শেংঝোতে ফিরে যেতে চায়। ইউয়ানছো কিছু না বলে তার পথে এগিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই লু চিংকিয়াং ও তার লোকেরা তাদের আক্রমণ করে। লড়াইয়ে ইউয়ানলু আহত হয়। তাদের এই বিপদে রেনরুই আর নিজেকে আড়াল রাখে না। সে সামনে এসে ইউয়ানলুকে রক্ষা করে এবং আক্রমণকারীদের প্রতিহত করতে সাহায্য করে। তবুও 3 জন শেষ পর্যন্ত বন্দী হয়ে যায়। ঠিক তখনই প্রধানমন্ত্রী ঝাংসং উপস্থিত হয় এবং ইউয়ানছোকে একসাথে বসে আলাপ করতে বলে। এখানে সুযোগ বুঝে রেনরুই লু চিংকিয়াংকে শেষ করে দেয়। লিংলংয়ের জন্য প্রতিশোধ অবশেষে সম্পন্ন হয়। ঝাংসং এবার একসাথে আলাপে বসে। সে ইউয়ানছোর কৌশলের দক্ষতা প্রশংসা করে। সে জানায় 6 দাওতাংয়ের হাজারো সদস্যদের মধ্যে কেবল ইউয়ানছোই বুঝেছিল যে অতিথি গুপ্তচরদের আসল উদ্দেশ্য হত্যা বা চুরি নয়, বরং দেশের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ। ইউয়ানছো চলে যাওয়ার পর ঝাওজি অনেক সেক্টরকে ধ্বংস করেছিল। ফলে সম্রাটের অভিযানের আগে পাওয়া 10টি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের মধ্যে 9টিই ছিল ভুয়া। ঝাংসং দৃঢ়ভাবে বিশ্বাস করে সম্রাটের বন্দী হওয়ার পেছনে 6 দাওতাংয়ের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা অনেক দায়ী। এত কিছু জানার পরেও ইউয়ানছো এই মিশনে যেতে অনিচ্ছুক। তখন ঝাংসং আরেকটি তথ্য প্রকাশ করে যে প্রিন্সেস ইয়াং ইং স্বেচ্ছায় প্রিন্সের মর্যাদা নিয়ে উদ্ধার অভিযানে গেছে। ইউয়ানছো সম্রাটকে ফিরিয়ে আনতে পারবে কিনা সে বিষয়ে ঝাংসং এর চিন্তা নেই। তার আসল প্রয়োজন সম্রাজ্ঞীর গর্ভে থাকা সন্তানের জন্য সম্রাটের সই করা একটি ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের ভিত্তিতেই ভবিষ্যতে দেশের তত্ত্বাবধান নির্ধারিত হবে। অবশেষে ঝাংসং এর দেওয়া ড্রিঙ্কস পান করে সে এই অভিযানের জন্য রাজি হয়, আর তার সাথে ইউয়ানলু সহ আরও কিছু সদস্য সংগ্রহ করে। সে তার বন্ধু শিসানকে গিয়ে বলে, তোমার জন্য বিনা বেতনে একটি কাজ আছে। শিসান তো ফিরে যায়, কিন্তু যখন প্রিন্সেসের কথা শোনে তখন এক পায়ে রাজি হয়। এরপর সম্রাটের বিশ্বস্ত গার্ড ক্যাপ্টেন চিয়ানকে সম্রাজ্ঞী ডেকে পাঠায়, আর তাকেও ইউয়ানছো এর সাথে যেতে বলে। তবে এদিকে ঝাংসং তো অন্য প্ল্যান করে রেখেছে। সে ইউয়ানছোকে যে ড্রিঙ্কস দিয়েছিল সেটা সে পুরো খেয়ে নিয়েছিল, আর এর মধ্যে ঝাংসং মেডিসিন দিয়েছিল, যেটার ইফেক্ট মারাত্মক হতে পারে যদি 10 দিনের মধ্যে আবার না নেয়। ঝাংসং প্ল্যান করেই রেখেছিল। এরপর ইউয়ানছো, শিসান, ক্যাপ্টেন চিয়াং আর ইউয়ানলং তাদের পোশাক আর ব্যাজ পরে রেডি হয়ে যায়। রেনরুইকে এবার তার গন্তব্যে পৌঁছে দেওয়ার রাস্তায় দুজনে কথা বলতে থাকে। ইউয়ানছো রুইয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকায়, জিজ্ঞাসা করে তুমি ফিরে এলে কেন। আর এবার ইউয়ানছোর মনে হয় আসলেই হয়তো সে বেইচি গার্ড না, কারণ তার মার্শাল আর্ট দক্ষতাও ছিল অসাধারণ। আর লুকানোর কিছু নেই বুঝে রেইরুই সত্য স্বীকার করে যে লিংলংয়ের প্রতিশোধ নিতেই সে লু চিংকিয়াংকে হত্যা করে। ঝাওজিকে ইউয়ানছো যে হত্যা করেছিল সেটাকেও সে তারই হেল্পের জন্য হয়েছে বলে। সে কারো কাছে ঋণী থাকতে পছন্দ করে না। এই কারণে ইউয়ানলুকে বাঁচাতে ফিরে আসে। ইউয়ানছো তাকে শহরের গেট পর্যন্ত এগিয়ে দেয়, কিন্তু রুইয়ের একা চলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। সে জানায় আন রাজ্যের রাজধানীতে ঘটে যাওয়া বহু ঘটনার খবর তার জানা, তাই সে ইউয়ানছো আর দলের সাথে যেতে চায়। অবশ্য তার উদ্দেশ্য ছিল মিস্টার ইউটাককে তার পরিচয় বের করা। ইউয়ানছো তার ধারণা প্রকাশ করে বলে মিস্টার ইউ বেইজি গার্ডের উচ্চপদস্থ ব্যক্তি, সম্ভবত একজন পার্পল ক্লথ গার্ড। রুই প্রথমে ব্যক্তিগত একটি বিষয়ে সাহায্য চাইতে চাইলেও ইউয়ানছো তা করতে অস্বীকার করে, কারণ তার দলে রুইয়ের মতো দক্ষ খুনির অভাব নেই।
এরপর ঘোড়ায় চড়ে রুই চলে যায়। ইউয়ানছো তাকে প্রশ্ন করে পরবর্তী টার্গেট নিয়ে, সে এটা এড়িয়ে যায়। আর এখানে আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। কমেন্টে জানাবেন আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।